দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসের 60তম এবং অন্তিম ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের যে টপিকগুলো আলোচনা করব, মাউন্টব্যাটেন প্ল্যান, ভারতীয় স্বাধীনতা আইন এবং ভারতের বিভাজন এবং আলটিমেটলি স্বাধীনতা কিভাবে হয়। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ যে টপিকটা সেটা আজকে কমপ্লিট হবে। এর সাথে সাথে যে ক্লাসটা আমি, যে সিরিজটা এতদিন আমি তৈরি করছিলাম সেটাও কমপ্লিট হয়ে যাবে। এবং যেহেতু এই যে প্লেলিস্টটা আমি তৈরি করছি মডার্ন হিস্ট্রির উপর, এটা আমার ইউটিউবে যতগুলো সিরিজ তৈরি করেছি তার মধ্যে অত্যন্ত প্রিয় একটা সিরিজ ছিল, যেটা আজকে কমপ্লিট হতে চলেছে। তো সেই কারণে তোমাদের কিছু কথা বলবো। অবশ্যই তোমরা যেরকম ভাবে সাপোর্ট করছো আমাকে এই সিরিজটাতে, আমি প্রচুর নতুন স্টুডেন্টদের কাছে, নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পেরেছি। তো একটু কিছু কথা আমি এই সিরিজটা সম্পর্কে এবং আলটিমেটলি এই ফাইনাল ভিডিওতে বলতে চাইছি। এই পুরো প্লে লিস্টটা যেটা আমি তৈরি করেছি মডার্ন হিস্ট্রির ওপর, এইটার সম্পর্কে আমি অন্তত একটা কথা জোর দিয়ে বলতে পারি, ইউটিউবে ফ্রিতে এরকম ডিটেলসে ক্লাস তোমরা খুব কম পাবে হয়তো খুঁজে। হয়তো যে কোনো ইনস্টিটিউটের প্লাস ক্লাসের মতোই আমি এই ক্লাসগুলো তৈরি করেছি এবং এক একটা এই ভিডিও বানাতে অন্তত পক্ষে আমার 5-6 ঘন্টা টাইম লাগতো, কারণ আমাকে 2-3টে বই পড়তে হতো। মূলত আমি দুটো বই কে কভার করেছি আমি এই সমস্ত ক্লাসগুলোর মধ্যে দিয়ে। এছাড়াও অন্যান্য রিসার্চ ছিল, সেই সমস্ত কিছুর ফল একসাথে তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ভিডিওতে। প্রত্যেকটা ছোট ছোট ঘটনাকে আমি এখানে ডিটেলসে আলোচনা করেছি, প্রত্যেকটা জায়গাতে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং সহজভাবে গল্পের মতো বলার চেষ্টা করেছি। এবং এর পিছনে একটা বিশাল বড় এফোর্ট আমার থাকতো প্রতিদিন, যেদিনই আমি এই ক্লাসগুলো বানাতে বসতাম। কিন্তু তার মধ্যে একটা উৎসাহ ছিল, মজা ছিল, কারণ তোমরা যখনই এই ক্লাসগুলো আমি আপলোড করেছি সঙ্গে সঙ্গে খুব ভালো রেসপন্স আমি পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি, নতুন অনেকের কমেন্ট পেয়েছি যারা ফার্স্ট টাইম হয়তো এই চ্যানেলে যুক্ত হয়েছে এই সিরিজটার জন্যই। তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখেছে এবং প্রত্যেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে। তার জন্য তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই কমেন্ট, এই প্রত্যেকটা জিনিসই বারে বারে আমায় উৎসাহ দিত যে এই সিরিজটাকে যেভাবে হোক আমাকে কমপ্লিট করতে হবে এবং যেরকম কোয়ালিটিতে আমি নিয়ে যাচ্ছি সেই রকম ভাবেই আমি সেটা যেন কমপ্লিট করতে পারি। এখনো কয়েকটা টপিক অবশ্যই বাকি রয়েছে, ছোট ছোট অনেক টপিক বাকি রয়েছে, সেগুলো তো বানাবোই। এইখানেই আমি মডার্ন হিস্ট্রি এক্সট্রা বলে পরপর সেই ভিডিওগুলো মাঝে মাঝেই দিয়ে দেবো, সেগুলো পেয়ে যাবে। কিন্তু মূল যে টপিকগুলো সেগুলো আমি একদম প্রথম থেকে ইউরোপীয়দের ভারতে আবির্ভাব থেকে শুরু করে একদম ভারতের স্বাধীনতা অবধি প্রত্যেকটা ঘটনার ডিটেলস এখানে আলোচনা করেছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা এই পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে। টোটাল 61টা এর মধ্যে ভিডিও অলরেডি দেখতে পাচ্ছ। সেই প্লেলিস্টটা সম্পূর্ণভাবে পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে, বা নিচে ডেসক্রিপশনে আমি এই প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্রথমত যারা দেখোনি ক্লাসগুলো প্রথম থেকে দেখা শুরু করো, একটা পুরো সিরিজ তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই দেখো প্রথম থেকে ক্লাসগুলো এবং তার সাথে সাথে এই প্লেলিস্টটা পুরোটা একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, তোমরা যদি কোনো গ্রুপে জয়েন থাকো সেখানে একটু শেয়ার করে দাও। সবসময় একজন ইউটিউবারের বা একজন যিনি ক্লাস তৈরি করছে তাদের সকলেরই ইচ্ছে থাকে যে তার ভিডিওতেও অনেক ভিউ আসুক, তার সঙ্গে আরো নতুন যারা রয়েছে, অনেক প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের হয়তো দরকার রয়েছে, তারা হয়তো জানে না, যেহেতু এখনো চ্যানেল অতটাও বড় নয়, এখনো সেইভাবে ছড়িয়ে পড়েনি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু ছড়িয়ে দাও যাতে তোমরা এই ক্লাসগুলোতে আরো বেশি ভিউ হয় এবং আরো কিছু নতুন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আলটিমেটলি এইগুলো হলে কি একদিক থেকে আমারও মোটিভেশন বাড়বে, নতুন যে সিরিজগুলো তৈরি করব সেগুলোতে আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে করতে পারবো। তো ফাইনালি যখন এই ক্লাস পুরো সিরিজটা শেষ হচ্ছে, একটু শেয়ার করো, বন্ধুদেরকে বলো এই চ্যানেলটা সম্পর্কে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তবে এখানেই শেষ নয়, কারণ আমরা যখন আধুনিক ভারতের ইতিহাস শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা মধ্যকালীন ভারতের ইতিহাস শুরু করব, সেখানেও আমি সেম ভাবে ক্লাসগুলো করাবো এবং অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে মিডিভাল হিস্ট্রির উপর, মধ্যকালীন ভারতের ইতিহাসের উপর নতুন একটা প্লেলিস্ট পেয়ে যাবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আধুনিক ভারতের ইতিহাসের জাস্ট পাশেই রয়েছে। সেখানে অলরেডি আমি 2টো ক্লাস আপলোড করে দিয়েছি। প্রথম যে ক্লাসটা ছিল সেটা তো সূচনা ছিল। তো এই ক্লাসগুলোতেও চাইবো তোমরা সমানভাবে আমাকে সাপোর্ট করো, যেভাবে তোমরা মডার্ন হিস্ট্রিতে সাপোর্ট করেছো তেমনি ভাবে সাপোর্ট করো। দেখো কোনো একটা ইউটিউবে ভিডিও কিভাবে মানুষের কাছে পৌঁছতে পারে, তোমাদের শেয়ার তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। তাছাড়াও ভিডিওর নিচে লাইক কতগুলো পড়ছে বা তোমরা ভিডিওটা কতটা দেখছো সেইগুলোর উপর অনেকটা নির্ভর করে, কমেন্টে নির্ভর করে। যত বেশি কমেন্ট তখন ইউটিউব বুঝতে পারে যে না, এই ভিডিওর মধ্যে কিছু হয়তো কোয়ালিটি রয়েছে, তাই জন্য স্টুডেন্টরা তাতে কমেন্ট করছে, লাইক করছে বা বেশিক্ষণ ধরে দেখছে। তো এইগুলোই রিকোয়েস্ট, আমি তোমাদের কাছ থেকে এখানে আলাদা করে অন্য কিছু চাইছি না, জাস্ট একটু বলবো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এগুলো অন্তত করো। আর মধ্যকালীন ভারতের ইতিহাসও তোমরা সমানভাবে দেখতে থাকো এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে, সেইভাবেই আমি তৈরি করব। এখানেও আমি সেম রিসার্চ করে, সেম
কোয়ালিটির ক্লাস আমি দেবো। প্রত্যেকটা ক্লাসে তোমরা পরপর পেয়ে যাবে এই প্লে লিস্টে। তো অবশ্যই যারা এখনো দেখা শুরু করোনি মধ্যকালীন ভারতের ইতিহাস দেখা শুরু করে দাও, এইটাই বলার ছিল। তো চলো আমরা শুরু করবো আজকের ক্লাস। তার আগে তোমরা যদি আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, এটা সাবস্ক্রাইব করে নাও। যারা ওয়ার্ল্ড হিস্ট্রির উপর ক্লাস দেখতে চাও, আমি এখানে ওয়ার্ল্ড হিস্ট্রির উপর ক্লাস তৈরি করছি। আর আনএকাডেমিতে তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে। তোমাদের জন্য 3টে ফ্রি মক টেস্ট টানা হয়েছে। 3 তারিখ বিকেল 4টের সময়, 4 মার্চ 4 মার্চ 10টার সময়, সকাল 10টার সময়, এবং 5 মার্চ সকাল 7টায়, সন্ধ্যে 7টায়। এই মক টেস্ট গুলো দিতে তোমাদের কোনো কোর্স কিনতে হবে না। তো যেখান থেকে বেস্ট সুবিধাটা পাচ্ছ সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করো, এবং এই টেস্ট গুলো অবশ্যই দাও। ফ্রি ক্লাস যেগুলো হয় আনএকাডেমিতে সেগুলো অবশ্যই দাও। আমি ফ্রি ক্লাস নেওয়া শুরু করছি প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল 9টা, রাত্রি 9টা, এবং সোমবার সকাল 9টা। টোটাল 5টা ক্লাস আমি নেব সপ্তাহে। এই ক্লাসগুলোতে অবশ্যই তোমরা পার্টিসিপেট করো। WBCS পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার জন্য কোশ্চেন অ্যান্সার আমি এখানে প্র্যাকটিস করাবো। যে চ্যাপ্টারগুলো আমি ইউটিউবে পড়াচ্ছি সেগুলোর উপরই আমি চ্যাপ্টার ওয়াইজ MCQ আনএকাডেমিতে নেব। মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের এনরোল করতে হবে, অর্থাৎ একটা কোড দিয়ে তোমাদেরকে জানাতে হবে যে হ্যাঁ আমরা এই মক টেস্টটা দিতে ইচ্ছুক। তোমাদের যে কোডটা দিতে হবে সেটা আমার কোডটা দিও, GKA10 কোড দিলে তোমরা এই ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে। অফলাইন কোনো ইনস্টিটিউটে পড়তে যাও, বড় বড় ইনস্টিটিউট যারা ছিল সেখানে লাখ লাখ টাকা খরচ করতে হতো, তারপরে তোমরা সেখানে এডুকেশনটা পেতে পারতে। তো সেইখান থেকে আনএকাডেমির মতো অনলাইন প্ল্যাটফর্মে এসে অনেকটা সুবিধা করে দিয়েছে। সেখানে কোর্স প্রাইস হয়তো 10 গুণ কম, কিন্তু এখানে যারা টিচার যারা পড়াচ্ছেন তারা পশ্চিমবঙ্গের বেস্ট এডুকেটার। তো সেই সুযোগ তোমরা পেতে পারো। হয়তো তোমরা এমন জায়গায় বসে আছো পশ্চিমবঙ্গের, সেখান থেকে হয়তো কলকাতায় এসে তোমাদের পড়তে হতো, সেই জিনিসটা তোমরা এখন বাড়িতে বসেই শুধুমাত্র ফোন থাকলেই, ইন্টারনেট থাকলেই পড়তে পারবে, এবং সেই রকম ক্লাসরুমের মতোই পড়তে পারবে। তো আনএকাডেমিতে তোমরা সেই জন্য প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো এবং একদম ক্লাসরুমের মতো, ইনস্টিটিউটের মতো পড়তে পারো বাড়িতে বসে। এবং এখানে একটা বিশেষ সুযোগ আনা হয়েছে, এই সুযোগটা তোমরা আজকে লাস্ট দিন পাবে, এবং এটা হিউজ একটা বড় সুযোগ। যদি তোমরা 12 মাস বা 24 মাস অর্থাৎ 1 বছর বা 2 বছরের কোর্স পারচেস করো, তাহলে তার সঙ্গে 6 মাসের কোর্স ফ্রি দেওয়া হচ্ছে। এটা 2রা মার্চ অব্দি ভ্যালিড থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার মানে সুযোগ এটা দেওয়া হচ্ছে। এবং WBCS এর মতো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের একটা বিশাল সময় লাগে, কারণ একটা হিউজ সিলেবাস রয়েছে, এতগুলো সাবজেক্ট, এত বড় একটা পরীক্ষা, সেটার জন্য একটা সময় লাগে। তো সেখানে যদি এক্সট্রা 6 মাস পেয়ে যাও তোমাদের অনেক সুবিধা হবে। তো তোমরা এই সুযোগটা আজকে নিতে পারো। 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কোর্স প্রাইসের উপর। কোড ইউজ করলে GKA10 কোড হচ্ছে আমার কোড, এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সাথে সাথে এখানে যে ব্যাচটা এখন শুরু হতে চলেছে এই সপ্তাহে WBCS মেন্স 2021 এর জন্য, তোমরা অনেকেই WBCS মেন্স এর পরীক্ষায় বসতে চলেছো, তার জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ থেকে। এই ব্যাচটা 2 মাস ধরে চলবে। ফাইনাল প্রিপারেশন ফর WBCS মেন্স এক্সাম অবধি তোমরা একদম প্রথম থেকে WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করছো এমন অনেকে রয়েছে যারা হয়তো তাদের টার্গেট 2023 এর WBCS আমি পাস করব। তার জন্য এখন থেকেই শুরু হয়ে গেছে একটা ব্যাচ, যেটা হচ্ছে আগমন ব্যাচ। এবং এই ব্যাচটা একদম বেসিক থেকে WBCS প্রিলিমস মেন্স কে টার্গেট করে পড়ানো হবে। অর্থাৎ একদম তোমরা শুরু করছো সেই রকম ভাবে কিছু জানো না, তারাও সুবিধা পাবে। সেইখান থেকে শুরু করা হবে, একদম সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে। শুধু প্রিলিমস নয়, মেন্সের সিলেবাসও কভার করা হবে। 2রা মার্চ থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে। WBCS প্রিলিমস 2022 এর পরীক্ষার ডেট আশা করছি তোমরা সবাই জেনে গেছো, কোন মাসে পরীক্ষা হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে, এই সময়তে 100 দিনের একটা ব্যাচ শুরু করা হচ্ছে 4 মার্চ থেকে। যারা প্লাস সাবস্ক্রিপশন নেবে তাদের জন্য এই সপ্তাহে যে টেস্ট গুলো রয়েছে সেইগুলো তোমরা এখানে টাইম দেখতে পাচ্ছ। প্রতি সপ্তাহে এরকম উইকলি টেস্ট হয়, প্রচুর টেস্ট তোমরা দিতে পারবে প্লাস সাবস্ক্রিপশনে। এবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা WBCS পরীক্ষা মেন টার্গেট তাদের নয়, WBCS এর থেকেও তোমরা বেশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। মূল টার্গেটই হচ্ছে আমরা পুলিশ হব, বা আমরা গ্রুপ ডি পরীক্ষা দেবো, ওয়্যারলেস অপারেটর, PSC ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, টেট পরীক্ষা দেবো। এই পরীক্ষাগুলো WBCS এর মতো বড় সময় ধরে পড়তে হয় না, কারণ এখানে সিলেবাসটা ছোট। একটা আলাদা সেকশন তৈরি করা হয়েছে শুধুমাত্র এদের কথা ভেবেই যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ। এবার স্বাভাবিকভাবে যেহেতু তোমাদের কম পড়তে হচ্ছে, কম টাইম ধরে পড়তে হচ্ছে, সেই জন্য এখানে কোর্স ফিও কম। তো যাদের মেন টার্গেটই এই পরীক্ষাগুলো, তাদের জন্য এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, যেমন WBPSC অর্থাৎ WBCS বা মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের কোর্স ফি পে করতে হচ্ছে 6 মাসের, সেটাই এখানে হয়ে যাচ্ছে আরো কম, 6 মাসে 4000 টাকা, যেখানে তার ডবল পে করতে হচ্ছে WBCS পরীক্ষার জন্য। তো খুবই সুবিধা তোমাদের জন্য দেওয়া হয়েছে। তো সেই সুবিধাটা তোমরা নিতে পারো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা 10% ডিসকাউন্ট কোড ইউজ করো। আমার কোড হচ্ছে GKA10। এই কোডটা ইউজ করে তোমরা যে পরীক্ষা দিচ্ছ, যদি পুলিশ এসআই বা এই সমস্ত পরীক্ষা দাও তাহলে এদিকে সাবস্ক্রিপশনটা নেবে, যদি তোমরা এই পরীক্ষাটা দাও WBCS মিসলেনিয়াস দাও তাহলে এই সাবস্ক্রিপশনটা নেবে। এছাড়াও যদি মনে করো যে কম্বো নেবে, সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তাদের জন্য অফার রয়েছে। এখানেও 10% ডিসকাউন্ট রয়েছে। GKA10 ইউজ করে 10% ডিসকাউন্ট এখানেও তোমরা পেয়ে যাবে। যদি তোমরা এই সমস্ত পরীক্ষা নাই দাও, একদম
তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা, রেলওয়ে পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল এইগুলো দাও, তোমাদের জন্য আলাদা ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ থেকে। এবং যারা ব্যাংকিং এর পরীক্ষা দাও, পশ্চিমবঙ্গের যারা ব্যাংকিং পরীক্ষার শিক্ষার্থী, তাদের জন্য 7 মার্চ থেকে শুরু হচ্ছে নতুন একটা ব্যাচ। তো এখানেও তোমরা আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে পারবে। এসএসসি রেলওয়ে পরীক্ষার জন্য সাবস্ক্রিপশন ফি আরো কম, ব্যাংকিং পরীক্ষার জন্য আরো কম, ব্যাংকিং এর সিলেবাস আরো কম। পুলিশ এসআই পরীক্ষাতে যত সিলেবাস রয়েছে তার থেকেও ব্যাংকিং এর পরীক্ষাতে সিলেবাস কম, 3টে সাবজেক্ট রয়েছে, 4টে সাবজেক্ট রয়েছে। তো সেই জন্য সবার কথা ভেবে যারা যে পরীক্ষাটা দেবে তাদের সেই ফিটাই পে করতে হবে, সবাইকে হিউজ ফি পে করতে হবে না। প্লাস সাবস্ক্রিপশনের মেন যে ফিচার সেটা হচ্ছে সুবিধা যেগুলো পাবে প্রিয় শিক্ষক তোমাদের যারা, তাদের কাছ থেকেই তোমরা পড়তে পারবে, নিজেদের শিক্ষকদের নিজেরা চুজ করতে পারবে, সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পাবে, নিয়মিত ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। অর্থাৎ তোমাদের কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, যে কোনো সময় তোমাদের যারা টিচার ফেভারিট এডুকেটর তাদের কাছ থেকে জানতে পারবে। সম্পূর্ণ সিলেবাস কভারেজ, টেস্ট সিরিজ, সাপ্তাহিক মক টেস্ট প্রচুর এরকম দিতে পারবে। তো এই সুবিধাগুলো যদি নিতে চাও এখনই ক্লাস সাবস্ক্রিপশন নিয়ে নাও। আমরা আজকের মেন যে টপিক সেটা কভার করব, ফাইনাল ক্লাস যেটা, সেটা শুরু করব এটলির স্টেটমেন্ট দিয়ে, এটলির ঘোষণা দিয়ে। এবার এই এটলি কে ছিলেন? সেই সময় পিএম ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন ইংল্যান্ডের। এনার ঘোষণা সম্পর্কে জানার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখে নেব। এর আগে আমরা কি করে এসেছি, বিগত কয়েকটা ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছি, যে 1946 সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশন সম্পর্কে আমি বলেছিলাম যে ব্রিটিশরা ভারতে যতগুলো মিশন পাঠায় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মিশন ছিল, কারণ এখানে তাদের মেন উদ্দেশ্যটাই ছিল যে ভারতকে কিভাবে স্বাধীনতা দেওয়া যায়। তার জন্য ব্রিটিশ পার্লামেন্টের সব থেকে উঁচু পদ বিশিষ্ট কয়েকজন মন্ত্রীকে, 3জন মন্ত্রীকে ভারতে পাঠানো হয়। এইরকম একটা ইম্পর্টেন্ট মিশন ভারতে আসে 1946 সালে। এবার ক্যাবিনেট মিশন তাদের উদ্দেশ্য ছিল ভারতকে স্বাধীনতা দেওয়া, ভারতকে পাওয়ার দিয়ে ব্রিটিশরা চাইছিল ভারত ছেড়ে চলে যাওয়া। তা সত্ত্বেও ক্যাবিনেট মিশন কেন ফেল করে, তার কারণ হচ্ছে ক্যাবিনেট মিশনের দুটো পয়েন্ট নিয়ে আমাদের কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা বিরোধ দেখা দেয়। প্রথম কথা, কংগ্রেস কেন রিজেক্ট করছে? কারণ ক্যাবিনেট মিশনে বলা হয়েছিল যে কেন্দ্র দুর্বল হবে, কিন্তু রাজ্যের যে আইনসভা বা সেই সময় প্রান্ত বলা হতো, রাজ্যের আইনসভা স্ট্রং হবে, শক্তিশালী হবে। এবার সমস্যা হচ্ছে কংগ্রেস এইটাকেই বিরোধিতা করে। তাদের বক্তব্য হচ্ছে না, কেন্দ্রকে স্ট্রং হতে হবে, রাজ্যকে দুর্বল হতে হবে। যদি কেন্দ্র দুর্বল হয়, রাজ্য শক্তিশালী হয়, তাহলে কি হবে? পরবর্তীকালে যদি রাজ্যগুলোর মধ্যে থেকে কোনো রাজ্য মনে করে যে আমরা বেরিয়ে যাব, আমরা ভারতীয় ইউনিয়নের মধ্যে থাকবো না, তাহলে সেটা তারা করতেই পারে। তো কংগ্রেস ডাইরেক্ট এইটাই রিজেক্ট করে দেয়। অন্যদিকে মুসলিম লীগ কেন এটাকে রিজেক্ট করে? কারণ মুসলিম লীগের যে দাবি এতদিনে উঠে এসেছে পাকিস্তান, সেই পাকিস্তান এখানে মেনে নেওয়া হয় না। ক্যাবিনেট মিশনে ঘোষণা করা হয়েছিল যে ঘোষণাটা করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে দেখো, প্রান্তগুলোকে বেশি পাওয়ার দেওয়া হচ্ছে, অর্থাৎ মুসলিম লীগ যে প্রান্তগুলোতে পাওয়ারফুল হবে, যেখানে তারা জিততে পারবে, তারা নিজেদের মতো আইন বানাতে পারবে, নিজেরা শাসন করতে পারবে, তাহলে তারা সেইভাবে থাকুক, কেন ভারতকে ভেঙে দুটো টুকরো করা হবে? তো সেই জন্য ক্যাবিনেট মিশন ডাইরেক্ট এটাকে রিজেক্ট করেছিল, পাকিস্তান বলে যে আলাদা দেশ। কিন্তু মুসলিম লীগের দাবি কি ছিল? ভারত থেকে 6টা রাজ্যকে আলাদা করে একটা সম্পূর্ণ পাকিস্তান দেশ, সেটা এখানে দেওয়া হচ্ছে না, সেই কারণে ক্যাবিনেট মিশন ফেল হয়ে যায়। অন্যদিকে ডিসেম্বর 1946-এ ভারতের প্রতিষ্ঠা হয়ে যায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা, এবং এরা ভারতের সংবিধান রচনা করতে শুরু করে। এই সময়তে পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে। ডাইরেক্ট অ্যাকশন ডে সম্পর্কে আমরা পড়েছিলাম যে ডাইরেক্ট অ্যাকশন ডে যখন থেকে পালন করা হয় তখন থেকে ভারতে ব্যাপকভাবে ভায়োলেন্স হতে থাকে, হিন্দু মুসলিম রাইট লেগে যায়, দাঙ্গা লেগে যায়। তার ফলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছিল যে এইরকম দাঙ্গা যদি আরো তীব্রতর হতে থাকে, বেশি হতে থাকে, তখন সেটাকে সামলানো যাবে না। তো তখন ব্রিটিশ সরকার একটা ঘোষণা করে যে ঠিক আছে, অনেক হয়েছে, আমরা এবার ভারত থেকে চলে যেতে চাইছি, এবং সেটাই হচ্ছে এটলি স্টেটমেন্ট। 20 ফেব্রুয়ারি 1947, ইম্পর্টেন্ট ডেট। আগের দিনই বলেছিলাম যে এই সময় যে ডেটগুলো সেগুলো এক্সাক্ট ডেটে মনে রাখতে হবে। 20 ফেব্রুয়ারি 1947 সালে এটলি এই ঘোষণাটা করেন। কোথায়? হাউস অফ কমন্সে। ব্রিটিশ পার্লামেন্টে দুটো হাউস রয়েছে, আজও রয়েছে, সেই সময়তেও ছিল। একটা হচ্ছে আপার হাউস, উচ্চ কক্ষকে বলা হয় হাউস অফ লর্ড, এবং নিম্ন কক্ষকে বলা হয় হচ্ছে হাউস অফ কমন্স। সেখানে পিএম এটলি এই ঘোষণাটা করেন 20 ফেব্রুয়ারি 1947। এবার পিএম এটলি সম্পর্কে মনে রয়েছে যে এর আগের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন চার্চিল, তাকে হারিয়ে 1945 সালে ইনি প্রধানমন্ত্রী হন। এই সময়
লেবার পার্টি ক্ষমতায় আসে, ইনি একজন লেবার পার্টির লিডার ছিলেন। ইনি ঘোষণা করছেন যে ভারতকে স্বাধীনতা দেওয়া আমাদের মূল লক্ষ্য, আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীনতা দিতে চাইছি। এই কথাটা শুনে তোমাদের হয়তো মনে হবে পুরনো কিছু কথা, ব্রিটিশ সরকার এরকম অনেকবার ঘোষণা করেছে, কিন্তু এই ঘোষণাটা সমস্ত কিছুর থেকে আলাদা কেন? কারণ এখানে এক্স্যাক্ট ডেট দেওয়া হয়েছিল, এখানে এক্স্যাক্ট সময় বলে দেওয়া হয়েছিল। এখানে এটলি ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ভারতে এইটুকু ক্লিয়ার হয়ে যায়, ব্রিটিশ সরকার ভারত ছেড়ে এই দিনের মধ্যে চলে যাবে, 1948 সালের জুনের মধ্যে চলে যাবে, যেটা তারা এতদিন ধরে চাইছে, সেটা এখানে বলা হয়। তা সত্ত্বেও আমরা দেখবো যে 1947 সালের 15ই আগস্টেই স্বাধীনতা হয়ে যায়। কেন? এর পিছনে কারণ কি ছিল, সেইখানে আমরা আসতে চলেছি। তো তার আগে এটলির এই ঘোষণাটা ইম্পর্টেন্ট। এবারে যখন এটলি এই ঘোষণা করেন, তখন কংগ্রেস কি মনে করে, কংগ্রেসের অবস্থান কি ছিল? কংগ্রেসের তো এটাই দাবি ছিল, এতদিন অব্দি তারা চাইছিল যে ভারত স্বাধীন হবে, ব্রিটিশ সরকার এখান থেকে চলে যাবে। তো স্বাভাবিকভাবে কংগ্রেসের এখানে কোনো অসুবিধে ছিল না, কংগ্রেস এটা ভালোভাবেই মানে। কিন্তু প্রবলেম সেইখানে মানে বিভিন্ন জায়গাতেই ছিল। প্রবলেম কোথায় ছিল? সেটা হচ্ছে স্বাধীনতাটা কিভাবে দেওয়া হবে। মুসলিম লীগ যে দাবি জানাচ্ছে পাকিস্তান বলে একটা আলাদা দেশ তৈরি করা হবে, সেইটাকে কি আদৌ মেনে নেবে? কংগ্রেসের এতে একদম সম্মতি ছিল না, তারা চাইছিল না প্রথম দিকে যে দেশ ভাগ হোক। অন্যদিকে মুসলিম লীগ ব্যাপকভাবে চাইছিল, ভারতে সেই সময় ব্যাপকভাবে দাঙ্গা হচ্ছিল। তো এই পরিস্থিতিতে কংগ্রেস মানে মানতে রাজি ছিল না, তা সত্ত্বেও কোনো রকমে মেনে নেয় যে ঠিক আছে, আর যাই হোক দেশভাগই একমাত্র উপায় হবে। যেটা দেখবো যে এই কারণেই দেশভাগ হচ্ছে। কংগ্রেস কিন্তু যখন এর আগেও বারংবার মুসলিম লীগ দাবি করে আসছে আমাদের পাকিস্তান বলে আলাদা দেশ দেওয়া, বারংবার কংগ্রেস সেটাকে রিজেক্ট করেছে। সেই নিয়েই কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এত দ্বন্দ্ব। তা সত্ত্বেও কংগ্রেস মেনে নেয় একটাই কারণে, পরিস্থিতি দেখে কংগ্রেসের যারা টপ লিডার তারা বুঝতে বাধ্য হয় যে এটা আর সম্ভব নয়, ভারতকে একত্রিতভাবে রাখা সম্ভব নয়। এবং 1947 সালের এই গোড়ার দিকে মোটামুটি সবাই ভারতে মেনে নিতে, মানে ভারতীয় যারা লিডার তারা মেনে নিতে বাধ্য হয় যে ঠিক আছে, অনেক হয়েছে, এবার দেশ ভাগ করতে হবে। 1947 সালের 10ই মার্চ জওহরলাল নেহরু নিজে এটা বলেন যে আলাদা করাটাই একমাত্র পথ। 1947 সালের এপ্রিল মাসে কংগ্রেসের এই সময় যিনি সভাপতি ছিলেন, জেবি কৃপালিনী, এই নামটা ইম্পর্টেন্ট, স্বাধীনতাকালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি গিয়েছিলেন জেবি কৃপালিনী, তিনিও এটা বলেন যে এই ভয়াবহ যে পরিস্থিতি হচ্ছে তার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে দেশ ভাগ করা। এবার এখানে আরো একটা কাজ করা হয়, সেটা হচ্ছে ভাইসরয়কে পরিবর্তন করা হয়, মাউন্ট ব্যাটেনকে এখানে ভাইসরয় হিসেবে পাঠানো হয়। এতদিন অব্দি ভাইসরয় কে ছিলেন? ওয়েভেল ছিলেন। ওয়েভেল ছিলেন। ক্লিমেন্ট এটলি এবার তাকে চেঞ্জ করে পাঠাচ্ছেন ভাইসরয় হিসেবে মাউন্ট ব্যাটেনকে। এবার মাউন্ট ব্যাটেনকে পাঠানোর মেন উদ্দেশ্যই ছিল যে ক্ষমতা হস্তান্তর কিভাবে করানো যায় সেইটার একটা পথ খুঁজে বার করা, এবং সেকেন্ড মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা তৈরি করা, অন্তত একটা বিষয়ে আশা যে আমরা কিভাবে তোমাদের স্বাধীনতা দেবো, সেটাই তো তারা মানতে চাইছিল না। তো মাউন্ট ব্যাটেনকে সেই নিয়েই পাঠানো হয়। এবার এই মাউন্ট ব্যাটেন যিনি ব্যক্তি, ইনি একজন খুব জনপ্রিয় এবং বিখ্যাত ব্যক্তি ছিলেন। কেন? প্রথম কথা, সাউথ ইস্ট এশিয়াতে যখন ব্রিটিশ সরকার জাপানের বিরুদ্ধে লড়াই করছে, সেই সময় নেভি, ইংল্যান্ডের নেভি বা নৌবাহিনীর প্রধান ছিলেন ইনি, সব থেকে টপ অফিসিয়াল ছিলেন ইনি। তো এনার একটা খুব বড় নাম ছিল এবং সাউথ ইস্ট এশিয়া সম্পর্কে তার বিশাল বড় জ্ঞান ছিল, বহু দিনের এক্সপিরিয়েন্স ছিল, সেটা একটা ব্যাপার। এবং তিনি রাজ পরিবার থেকে ছিলেন, ইনি একজন রাজ পরিবারের সদস্য ছিলেন, তো তার সম্মান একটু বেশি স্বাভাবিক হবে। এবং ব্রিটিশ সরকার এটিও মনে করেছিল যদি এনাকে পাঠানো হয় ভারতীয়দের মধ্যে তার সম্মান হয়তো একটু বেশি হবে। কিন্তু আলটিমেটলি মাউন্ট ব্যাটেন এসে কিন্তু খুব বেশি লাভ মানে করতে পারেনি। মানে মাউন্ট ব্যাটেনকে পাঠানো হয়েছিল কি হিন্দু মুসলিমদের মধ্যে বা কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতা তৈরি করা, একটা পথ খুঁজে বার করা, সেইগুলো আলটিমেটলি হয় না। এবং মাউন্ট ব্যাটেনের সময়তেই এটাই ঠিক হয়ে যায় যে অনেক হয়েছে, আর চেষ্টা করে লাভ নেই, ভারত পাকিস্তানকে ভাগ করো, দিয়ে এখান থেকে চলে যাও। আর ভারতে আসার মেন যে উদ্দেশ্য ছিল মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে সমস্ত বিরোধিতা দূর করা, মত পার্থক্য দূর করা, সেটাতেই তিনি ব্যর্থ হন। যাই হোক, আমরা বহুদিন ধরে এর আগে 2-3টে প্রায় ক্লাস করিয়েছি, সমস্ত ভাইসরয়দের সম্পর্কে আমি আলোচনা করেছি, গভর্নর জেনারেলদের কথা আগেও আলোচনা করেছি সেপারেট ভিডিও করে। এবং ফাইনালি লাস্ট যিনি ভাইসরয় ছিলেন তার সম্পর্কেই বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আজকে সেটাও কমপ্লিট হয়ে যাবে। মাউন্ট ব্যাটেনের সময় কি কি কাজ হয়, 1947 থেকে 1948 এই সময় তিনি ভাইসরয় ছিলেন। এবার ইনি হচ্ছেন ভারতের পরাধীন ভারতের শেষ ভাইসরয়, এইগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে, শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল
স্বাধীন ভারতের। ঠিক আছে, এনার পরে আর একজন গভর্নর জেনারেল হবেন, তিনি হচ্ছেন সি রাজাগোপালাচারী এবং তিনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল। এরকম কোশ্চেন করা হয়, তোমাদের কাছে প্রশ্ন করে দেওয়া হবে যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে? অনেকে উত্তর দিয়ে চলে আসে লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু যদি সেখানে চক্রবর্তী রাজাগোপালাচারী নামটা থাকে সেটা সঠিক উত্তর হবে, কারণ এনার পরে 21শে জুন 1948-এর পরেও চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ওকে, তো 12ই ফেব্রুয়ারি 1947 থেকে 15ই আগস্ট 1947 অব্দি ইনি ভারতের শেষ ভাইসরয় হিসেবে কাজ করেন। 1947-এর 15ই আগস্টের স্বাধীনতার পরে ইনি হয়ে যান গভর্নর জেনারেল। কেন হচ্ছেন সেটা আমরা দেখবো। 15ই আগস্ট 1947 থেকে 21শে জুন 1948 পর্যন্ত তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে কাজ করেন। এনার সময় মেন যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে পাকিস্তান দিবস পালন করা হয় 27শে মার্চ 1947 সাল। এই ডেটগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখানে মাউন্টব্যাটেন কতদিন অবধি ছিলেন এক্সাক্ট ডেট সহ মনে রাখবে। 12ই ফেব্রুয়ারি 1947 থেকে 15ই আগস্ট 1947, 15ই আগস্ট 1947 থেকে 21শে জুন, এইগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। 27শে মার্চ 1947-এ মুসলিম লীগ এখানে পাকিস্তান দিবস পালন করে, এখানেও প্রচন্ড ভায়োলেন্স হয় এনার সময়। এবার মাউন্টব্যাটেন ভারতে এসে কি করেন, ভারতের বিভিন্ন যারা লিডার ছিলেন, টপ লিডার ছিলেন, তাদের সঙ্গে তিনি দেখা করেন। কেন? তাদের মেন তাকে ভারতে আসার মেন উদ্দেশ্য কি? এদের মধ্যে একটা সমঝোতা তৈরি করা কংগ্রেস মুসলিম লীগের মধ্যে। তো গান্ধীজির সঙ্গে তিনি দেখা করেন, মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে দেখা করেন, নেহরুর সঙ্গে, প্রচুর লিডারদের সঙ্গে, এরা ছাড়াও অনেক লিডারদের সঙ্গে তিনি দেখা করেন। প্রচুর ছবি তার রয়েছে সমস্ত লিডারদের সাথে। আলটিমেটলি এত কিছু করার পরেও কিন্তু তিনি এদের মধ্যে মত পার্থক্য দূর করতে পারেন না কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। তখন ফাইনালি তিনি একটা প্ল্যান দেন, যে প্ল্যানটার নাম হচ্ছে ডিকি বার্ড প্ল্যান, যেটা 1947 সালে তিনি ঘোষণা করেন। এইটার সঙ্গে নেক্সট যে প্ল্যানটা আমরা পড়বো সেটা গুলিয়ে ফেলবে না। নেক্সট প্ল্যান হচ্ছে মাউন্টব্যাটেন প্ল্যান বা 3rd জুন প্ল্যান বলা হয়। এই দুটো সম্পূর্ণ আলাদা প্ল্যান। এবার এই ডিকি বার্ড প্ল্যান কি এবং ডিকি বার্ড ব্যাপারটা কি? ডিকি বার্ড হচ্ছে মাউন্টব্যাটেনের ডাক নাম ছিল। মাউন্টব্যাটেনের ডাক নাম ছিল ডিকি বার্ড, সেই জন্য এই নামটা দেওয়া হয়েছে ডিকি বার্ড প্ল্যান। আবার এই প্ল্যানটাই বালকান প্ল্যান নামেও পরিচিত। বালকান প্ল্যান কেন বলা হতো, মানে নাম দেওয়া হয়েছিল, সেটাও আমি একটু পরে আলোচনা করছি, বুঝে যাবে এটা পুরোটা ডিসকাস করলে। ঠিক আছে, বা সরি প্যান হয়ে গেছে। বালকান প্ল্যান, যখন মাউন্টব্যাটেন দেখছেন যে কোনোভাবেই দুই পার্টির মধ্যে কোনোভাবে মিল করানো যাচ্ছে না, তখন তিনি একটা মানে নিজের মধ্যে, এটা কিন্তু কোনো এই যে প্ল্যানটা, এটা কিন্তু ব্রিটিশ সরকারের প্ল্যান নয়, এটা মাউন্টব্যাটেনের নিজের প্ল্যান। এবং মাউন্টব্যাটেন তার কয়েকজন বন্ধুদের মধ্যে, তার যারা টপ লিডার বা বন্ধুরা ছিলেন তাদের মধ্যে একটা আলোচনা করেন, এবং এই প্ল্যানটা শুধুমাত্র ভারতীয় লিডারদের মধ্যে জওহরলাল নেহরুকে শোনানো হয়েছিল, কিন্তু জওহরলাল নেহরু ডাইরেক্ট এটাকে রিজেক্ট করেন। এবার এই প্ল্যানে কি বলা হয়েছিল? মাউন্টব্যাটেন বলছেন যে অনেক হয়েছে, ভারত পাকিস্তান অনেক কিছু হয়েছে, এই সমস্ত না করে সমস্ত প্রদেশগুলোকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ভারতে যতগুলো রাজ্য রয়েছে সবাইকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। যতগুলো ছোট ছোট রাজ্য রয়েছে সবাইকে স্বাধীনতা দেওয়া হবে। যতগুলো প্রিন্সলি স্টেট রয়েছে, স্বাধীন রাজ্য রয়েছে, সেগুলোকেও স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। এইবার তাদের হাতে দায়িত্ব দেওয়া হবে বা তাদেরকে চুজ করতে দেওয়া হবে যে তারা কি চায়, তারা ভারতে যোগ দিতে চায় নাকি তারা পাকিস্তানে যোগ দিতে চায়। অলরেডি এটা ডিসকাস হয়ে গেছে ব্রিটিশ পার্লামেন্টে যে আর বেশি ঘাটিয়ে লাভ নেই, ভারত পাকিস্তান দুটো ভাগ হয়ে যাক, কিন্তু কিভাবে হবে, কোন রাজ্য কোথায় যাবে সেটা নিজেরা চুজ করুক। কারণ মুসলিম লীগ বলছে যে না, আমাদের 6টা রাজ্য চাই, অন্যদিকে কংগ্রেস বলছে না, এই 6টা রাজ্যের মধ্যে অনেকে হিন্দু রয়েছে, আমরা সবকিছু দেবো না। তো এইরকম একটা ব্যাপার চলছিল। তখন মাউন্টব্যাটেনের এই ডিকি বার্ড প্ল্যানে বলা হয় সমস্ত রাজ্যগুলোকে স্বাধীনতা দিয়ে দাও। যেমন সেই সময় যেগুলো রাজ্য ছিল, মাদ্রাজ, বম্বে, তোমরা ম্যাপে এখানে দেখতে পাবে, এখানে হচ্ছে বাংলা, তারপরে ধরো মাদ্রাজ, এদিকে আসাম বা NWFP, প্রত্যেকটা টোটাল 11টা সেই সময় বড় প্রান্ত ছিল, তাদের প্রত্যেককে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। 4টে ছোট প্রান্ত ছিল, তাদেরকে আপাতত বাদ দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। 11টা প্রান্ত, প্রায় 500টা প্রিন্সলি স্টেট ছিল, প্রত্যেকটাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ ভারতকে দুটো ভাগে নয়, 500-600টা ভাগে ভাগ করার কথা এখানে বলা হয়েছিল। এবার নেহরুকে যখন এটা বলা হয়, পার্সোনালি বলেন, এরকম নয় যে অফিসিয়ালি এটা বলা হয়েছিল, পার্সোনালি যখন বলেন, জওহরলাল নেহরু এটাতে সম্পূর্ণভাবে রিজেক্ট করে এটাকে, যে এতগুলো ভাগ হচ্ছে কি হচ্ছে, মানে এটা একটা পুরো খুব বাজে প্ল্যান ছিল, বুঝতেই পারছো এখান থেকে। তো এইরকম এটা কোনোদিনই হয়ে ওঠেনি, কিন্তু যাই হোক এরকম এটা আনঅফিসিয়াল একটা প্ল্যান ছিল, সেটা সম্পর্কে তোমরা একটু জেনে রাখো, সুবিধা হবে যদি কোশ্চেন করা হয় ডিকি বার্ড প্ল্যান।
আর বালকান প্ল্যান কেন? বালকান শব্দটার অর্থ কি? বালকান একটা জায়গার নাম, মানে একটা পেনিনসুলা, উপদ্বীপের নাম, যেখানে যুদ্ধের কারণে প্রচুর টুকরো হয়ে গেছিল। তো যেখানেই এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বা ইতিহাসে বা রাজনৈতিক ক্ষেত্রে কোনো একটা বড় দেশকে যদি ভেঙে টুকরো টুকরো করা হয়, তাকে বালকান নাম দেওয়া হয়, বালকান। তো সেই রকমই বালকান প্ল্যান এটাকে বলা হয় এই কারণেই, কারণ ভারতকে এখানে শত শত টুকরে ভাঙার চেষ্টা করা হয়েছিল, মানে কথা বলা হয়েছিল। এরপরে যে প্ল্যানটা সেটা হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এটা 3 জুন প্ল্যান নামেও পরিচিত। তো বালকান প্ল্যান অ্যাকচুয়ালি কার্যকর হয় না। এরপরে মাউন্ট ব্যাটেন চলে যান ইংল্যান্ডে। তিনি সেখানে গিয়ে পার্লামেন্টের যারা সদস্য রয়েছেন, প্রধানমন্ত্রী, তাকে প্রত্যেককেই বোঝানো হয়। প্রধানমন্ত্রী এটলিকে বোঝান, তিনি মানে মাউন্ট ব্যাটেন গিয়ে বোঝান যে ভারতের পরিস্থিতি কেমন। ভারতে সেই সময় কি চলছে? বড় সড়ো দাঙ্গা চলছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, হিন্দু মুসলিম রায়ট লেগে গেছে। সেই পরিস্থিতিতে মাউন্ট ব্যাটেন বোঝাতে সক্ষম হন যে এইভাবে যদি থাকি আমরা, আর আমরা যদি আশায় বসে থাকি যে দুটো ধর্মীয় মানুষ, হিন্দু এবং মুসলিম, বা কংগ্রেস এবং মুসলিম লীগ একসময় মেনে নেবে যে শান্তিপূর্ণভাবে আমরা স্বাধীনতা নেব, দুটো দেশ ভাগ হবে, এটা কোনোদিনই সম্ভব হবে না। এই পরিস্থিতি যদি চলতে থাকে, দাঙ্গার পরিমাণ আরো বেড়ে যাবে, গৃহযুদ্ধ বেড়ে যাবে। তার ফলে যেটা হবে, এই পুরো দায়ভারটা এসে পড়বে ব্রিটিশ সরকারের উপর। এবং ব্রিটিশ সরকার কি আলটিমেটলি তাদেরকে সরে যেতেই হবে। এরকম বড় দাঙ্গা হলে তারা সেটাকে সামলাতে পারবে না, আলটিমেটলি তাদের সরে যেতে হবে। কিন্তু তাদের ইতিহাসে একটা দাগ থেকে যাবে এই কথা ভেবে যে তাদের জন্য এত মানুষ মারা যাচ্ছে, এত বড় দাঙ্গা হচ্ছে। তো সেই দায়ভার তারা নিতে পারবে না, এটা মাউন্ট ব্যাটেন গিয়ে বোঝান সেখানে গিয়ে। তো সেইখানে গিয়ে ফাইনালি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আসে, যেটা ভারতের 3 জুন ঘোষণা করা হয়। 3 জুন ঘোষণা করা হবে, আর 15ই আগস্ট স্বাধীনতা লাভ হয়ে যাবে। তো এইরকম একটা ঘোষণা করা হয় মাউন্ট ব্যাটেন প্ল্যানে। অ্যাকচুয়ালি এই যে ঘোষণাটা, সেটাতে এর আগে ভিপি মেনন বলে একজন আনঅফিসিয়ালি বলেছিলেন, সেটাকেই জাস্ট অফিসিয়ালি, মানে সেখান থেকেই সমস্ত জিনিসগুলো নেওয়া হয় এখানে মাউন্ট ব্যাটেন পরিকল্পনাতে। এবং এই প্ল্যানে কি কি বলা হয়েছিল সেটাই ইম্পর্টেন্ট, কি কি এখানে বলা হয়। তো একটু একটু করে এগুলো বোঝার, এখানে অ্যাকচুয়ালি বোঝার রয়েছে ব্যাপারগুলো, তো তোমরা বোঝার চেষ্টা করো। ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা এই প্ল্যানে বলা হয়, বা এটার সব থেকে হাইলাইটিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ফাইনালি এখানে মেনে নেওয়া হয় যে ভারতকে 2 ভাগে ভাগ করা হবে। একটা ভাগে থাকবে হচ্ছে পাকিস্তান, আর একটা ভাগ হচ্ছে ভারত। তো অফিসিয়ালি এখানে এটাকে মেনে নেওয়া হয়, 2 ভাগে বিভক্ত করা হবে। তো যেহেতু এটাতে প্রথমবার পার্টিশনের কথা মানা হয়, তাই জন্য এটাকে পার্টিশন প্ল্যানও বলা হয়। ঠিক আছে, পার্টিশন প্ল্যান, এটা আর একটা নাম হচ্ছে পার্টিশন প্ল্যান। প্রথম এখানে যেটা বলা হয় পাঞ্জাব এবং বাংলা সম্পর্কে, কারণ এই দুটোতে কি হচ্ছে, মুসলিম মেজরিটি ছিল, যে দুটো প্রদেশ ছিল, এই দুটোই মুসলিম মেজরিটি প্রদেশ ছিল। এবার এখানে বলা হয় যে হিন্দুরা এবং মুসলিমরা তারা দুটো দলে আলাদা আলাদা ভাবে বসবে, এবং তারা নিজেদের মধ্যে ঠিক করবে তারা বিভাজনের পক্ষে ভোট দেবে নাকি বিপক্ষে ভোট দেবে। এবার এই যে ব্যক্তিরা যারা বসছে এই সম্পর্কে ভোট করবে, তারা কিন্তু এই দুটো রাজ্যের সাধারণ মানুষ নয়। এই দুটো রাজ্যের যে বিধানসভা ছিল, সেই বিধানসভার যারা মেম্বার, তারা নিজেদের মধ্যে ভোট দিয়ে এটা চুজ করবে যে তারা কি করবে, পাঞ্জাব এবং বাংলা ভাঙবে কিনা। তো সেই অনুযায়ী সবাই বসে, হিন্দু এবং মুসলিমরা তারা আলাদা আলাদা ভাবে বসে, নিজেদের মধ্যে ভোট করে এবং তারা পক্ষে ভোট দেয়। অর্থাৎ সবাই বলে যে ঠিক আছে, বাংলা এবং পাঞ্জাবকে ভাঙা হোক, যে অংশটাতে মুসলিম প্রধান সেই অংশটা পাকিস্তানে চলে যাবে, যে অংশটা হিন্দু প্রধান, মানে হিন্দুদের সংখ্যা বেশি, সেই জায়গাটা ভারতের মধ্যে থাকবে। পাঞ্জাবেও তাই এবং বাংলাতেও তাই। পাঞ্জাবের ক্ষেত্রে হিন্দুর বদলে সেখানে শিখদের সংখ্যা বেশি, তো শিখদের সংখ্যা যেখানে বেশি সেটা ভারতের দিকে থাকবে, যে অংশটাতে মুসলিমদের সংখ্যা বেশি সেটা পাকিস্তানে চলে যাবে। এগেন বাংলার ক্ষেত্রেও তাই। সেইভাবেই আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ এই দুটো তৈরি হয়, কারণ পশ্চিমবঙ্গের যে অংশটা সেখানে হিন্দুদের সংখ্যা বেশি ছিল, পূর্ববঙ্গ যে জায়গাটা সেই জায়গাতে মুসলিমদের সংখ্যা বেশি ছিল। তো সেইভাবে এখানে ভোটে ঠিক হয়, উভয় পক্ষই ঠিক করে যে প্রদেশটা বিভক্ত হবে। সেকেন্ড যে রাজ্যের কথা বলা হয় সেটা হচ্ছে সিন্ধ প্রদেশের ক্ষেত্রেও সেম এরকম একটা ব্যাপার হয়, কারণ সিন্ধ প্রদেশেও মুসলিম মেজরিটি, মুসলিমদের সংখ্যা বেশি ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল, তারাও ঠিক করবে যে কোন কি হবে। সেখানেও ঠিক হয় যে এরকমই বাটোয়ারা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দুটো ডোমিনিয়ন্স তৈরি করা হবে, একটা হচ্ছে ভারত, একটা পাকিস্তান, এবং তাদের দুটো আলাদা গণপরিষদ থাকবে। অলরেডি ভারতের যে গণপরিষদ সেটা তো তৈরি হয়ে গেছে, পাকিস্তানেও তৈরি হবে, এবং তাদের কাজ মেন কি হবে, যখন দুটো দেশ স্বাধীন হয়ে যাবে তারা আইন তৈরি করবে। নেক্সট NWFP, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। এবং বাংলাতে
আজকে এতে পড়ে যাচ্ছে পূর্ব বাংলা, মানে বাংলাদেশে পড়ে যাচ্ছে সিলেট। এই দুটো জায়গাতে গণভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে এনডব্লিউএফপি সম্পর্কে বোঝো। এনডব্লিউএফপি কোন জায়গাটাকে বলা হয় সেটা হচ্ছে তোমরা ম্যাপে দেখতে পাবে। এনডব্লিউএফপি এখানে পড়ে যাচ্ছে এবং এই জায়গাটাতে ভোট হয়, গণভোট হয়। কেন? এখানে কোনো আইনসভা ছিল না, রাজ্যের যে আইনসভা যাকে আমরা বলবো বিধানসভা, সেরকম কোনো বিধানসভা ছিল না। ঠিক আছে, বিধানসভা ছিল না, তাই জন্য এখানে ঠিক করা হয় যে গণভোট হবে। গণভোট ব্যাপারটা কি? এখানকার সমস্ত মানুষ ভোট দেবে, তারা ভোট দিয়ে জানাবে তারা কোথায় থাকতে চায়, ভারতে থাকতে চায় নাকি পাকিস্তানে থাকতে চায়, এবং এখানকার মানুষ ভোট দেয় যে তারা পাকিস্তানে থাকতে চায়। ওকে, তা সত্ত্বেও এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানের একজন বিখ্যাত লিডার ছিলেন, তার নাম আমরা পেয়েছিলাম হচ্ছে আইন অমান্য আন্দোলনে। তিনি হচ্ছেন খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান। ইনি কে ছিলেন? সীমান্ত গান্ধী এনার নাম ছিল। ইনি কংগ্রেসের সমর্থক ছিলেন। ইনি এই যে ব্যাপারটা পার্টিসান এবং এনডব্লিউএফপি এই জায়গাটাকে ডাইরেক্ট পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া, এই সমস্ত পুরোপুরি বিরোধী ছিলেন। তিনি এবং তার যে খুদাই খিদমতগার দল এইখানে গণভোটটাকে রিজেক্ট করে, তারা ভোটে অংশগ্রহণ করে না। তারা এবং খান আব্দুল গফফর খান ডাইরেক্ট কংগ্রেস এবং গান্ধীর উপর এই সময় আরোপ আনেন যে আপনাদের আমি এত সাপোর্ট করলাম বা এখানকার মানুষ এত সাপোর্ট করলো কংগ্রেসকে, তা সত্ত্বেও তাদেরকে কি করা হচ্ছে, ছেড়ে দিয়ে কংগ্রেস নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তারা চাই যে আমাদের বাবা দেশ হয়ে যাক, তোমরা যা খুশি করো, কিন্তু আমরা এতদিন অব্দি যে আন্দোলন করলাম, রক্ত দিলাম, সেটার কোনো দামই থাকলো না। তো খান আব্দুল গফফর খান এবং খুদাই খিদমতগার দল তারা এখানে গণভোটকে প্রত্যাহার করে, মানে তারা এখানে অংশ নেয় না। তা সত্ত্বেও এখানকার মানুষ ঠিক করে যে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, এবং তারপরে খান আব্দুল গফফর খান, যখন পাকিস্তান তৈরি হয়ে যায়, খান আব্দুল গফফর খানকে গ্রেপ্তারও করে নেওয়া হয় পাকিস্তানে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক, অন্যদিকে আমরা যদি সিলেট জায়গাটা আজকে বাংলাদেশের সঙ্গে পড়ে যাচ্ছে, এইখানটাতে পড়ছে সিলেট। সেটা সেই সময়তে ভারতের আসাম যে প্রভিন্স ছিল, আসাম প্রদেশের মধ্যে ছিল। এবার আসামের সম্পূর্ণ জায়গাটা হচ্ছে হিন্দু মেজরিটি, হিন্দু প্রধান। অন্যদিকে শুধুমাত্র এই সিলেট অংশটা মুসলিম জনসংখ্যা ছিল, মুসলিম প্রধান ছিল। এবার এখানে ঠিক হয় যে পুরো যে হিন্দু মেজরিটি যে রাজ্য, সেটার মাঝখানে একটা মুসলিম মেজরিটি রাজ্য অংশ থাকবে, একটা ছোট অংশ থাকবে, সেটা হওয়া উচিত নয়। সেখানেও গণভোট হয় যে তোমরা শুধুমাত্র এই সিলেট অঞ্চলটাতেই গণভোট হয় যে তোমরা কি করতে চাও। মুসলিমদের একটা নিজেদের মধ্যে ভোট হয়, মুসলিমরাই সেখানে অংশগ্রহণ করে এবং তারা বলে যে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবো। তো সেইভাবে তাদেরকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তো পরবর্তীকালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে যায় এবং সিলেটও বাংলাদেশের সঙ্গে থেকে যায়। এই জায়গাটা বোঝা গেল। নেক্সট পয়েন্টে চলে যাব। রাজ্যগুলোর কথা আমরা জেনে গেলাম, যে রাজ্যগুলো বা প্রান্তগুলো ছিল তাদের সঙ্গে কি করা হয়। প্রান্তগুলোর দিকে দেখলে আমরা দেখবো যে অধিকাংশ জায়গাটাই ভারতের জন্য রেখে দেওয়া হয়, আর বাকি অংশটা যেখানে মুসলিম প্রধান অঞ্চল যেগুলো ছিল সেগুলোকে পাকিস্তানের হাতে দেওয়া হয়। এবার আসছে দেশীয় রাজ্যগুলো। দেশীয় রাজ্যগুলোর ক্ষেত্রে কি করা হয়, তাদের সামনে তিনটে অপশন রাখা হয়। তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয় যে তোমরা চাইলে ভারতে জয়েন হতে পারবে বা পাকিস্তানে জয়েন হতে পারবে, বা তোমরা যদি চাও নিজেরা স্বাধীন থাকতে পারবে। এইরকম তিনটে অপশন তাদের সামনে দেওয়া হয়। এবং এই প্ল্যানটা ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে যে ভারতের সব থেকে বড় দল কংগ্রেস যে ডিমান্ডটা করেছিল তার কিছুটা রাখা হয়, পাকিস্তানের মানে মুসলিম লীগের যে দাবি ছিল সেটারও কিছুটা রাখা হয়। মুসলিম লীগের যে দাবি ছিল পাকিস্তান বলে সম্পূর্ণ আলাদা একটা দেশ দিতে হবে, সেটা দেওয়া হয়। কিন্তু তারা যে চেয়েছিল 6টা রাজ্যকে, ভারতের 6টা প্রান্তকে নিয়ে পাকিস্তান, সেটা তাদেরকে দেওয়া হয় না। যেমন মুসলিম লীগ চেয়েছিল যে বাংলাকে সম্পূর্ণভাবে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে হবে। যদি সেটা করা হতো, আজকের যে পশ্চিমবঙ্গ সেটা পাকিস্তানের সঙ্গে বা পরবর্তীকালে হয়তো বাংলাদেশের সঙ্গে থাকতো, কিন্তু সেটা হয়নি। সেখানে বাংলার সম্পূর্ণ স্বাধীনতাকে বাতিল করা হয়। তার বদলে যেটা আমরা বললাম যে ওখানে একটা ভোট দিয়ে ঠিক করা হয় যে আমরা বিভাজন করে নেবো, যে অংশটা হিন্দু প্রধান সেই জায়গাতে হিন্দুরা সেটা ভারতের সঙ্গে থাকবে, মুসলিম প্রধান জায়গাটা পাকিস্তানের সঙ্গে চলে যাবে। এবার হায়দ্রাবাদ, মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন যে হায়দ্রাবাদ যে রাজ্য রয়েছে সেইটা পাকিস্তানের সঙ্গে যোগদান করবে, কারণ হায়দ্রাবাদ ছিল হচ্ছে মুসলিমদের সংখ্যা অনেক বেশি। এবার হায়দ্রাবাদ কোন জায়গায় পড়ছে ম্যাপে, তোমরা হায়দ্রাবাদ কোথায় আশা করছি তোমাদের সকলেরই জানা রয়েছে, ভারতের মাঝখানে পড়বে, আজকে তেলেঙ্গানাতে পড়ে যাচ্ছে। এবার তাহলে কি হবে, মূল ভারত এদিকে পাকিস্তান রয়েছে, এদিকে আর এদিকে পাকিস্তান রয়েছে, এদিকে পূর্ব পাকিস্তান সেই সময়ের কথা ধরছি, এদিকে মেন পাকিস্তান, মাঝখানে এইরকম জায়গায় আর একটা পাকিস্তান। এটা একটা খুব বাজে ব্যাপার হবে, এদের এই দুটোর মধ্যে কমিউনিকেশন কিভাবে হবে, এই সমস্ত ভেবে এখানে ডাইরেক্ট হায়দ্রাবাদের যে ডিমান্ডটা ছিল সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়। ওকে, তো এইভাবে কংগ্রেসকেও সাপোর্ট করা হয় যে
অধিকাংশ ভারতের বেশিরভাগ অংশটা কংগ্রেসের হাতে মানে ভারতের মধ্যে রেখে দেওয়া হয়, একটা অংশ নিয়ে পাকিস্তান বানিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে 15ই আগস্ট 1947-এ এই করা হবে, স্বাধীনতা দেওয়া হবে। এবার প্রবলেমটা কি হচ্ছে, স্বাধীনতা তো দেওয়া হবে জাস্ট এই কদিন সময় এখানে ঘোষণা করা হচ্ছে কবে, 3 জুন, আর অন্যদিকে স্বাধীনতা দেওয়া হবে হচ্ছে 15ই আগস্ট। মাত্র এই কদিনের মধ্যে কি করে সম্ভব সেটা, মানে খুব কঠিন একটা ব্যাপার। একদল মানুষকে পাকিস্তানে যেতে হবে কারণ তারা পাকিস্তানে থাকতে চায়, একদল মানুষকে পাকিস্তান থেকে ভারতে চলে আসতে হবে কারণ সেটা তারা হিন্দু ছিল, তারা সেই ছিল যে ভারতেই চলে আসবে। তো এইরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যায় এই সময়। আর কোনো সীমানারও কোনো ঠিক ছিল না, এখনো পর্যন্ত পাকিস্তানের সীমানা কোনটা হবে, ভারতের সীমানা কোনটা হবে সেইটা এখনো ঠিক হয়নি। এখানে এই প্ল্যানে বলা হয় যে একটা সীমানা কমিশন গঠন করা হবে, ভবিষ্যতে গিয়ে তারা সীমানা তৈরি করবে। এখন মানুষ জানেই না যে সীমানা কোনটা হবে। তো আমরা এই প্ল্যানটা বোঝার পর যেটা তার যাবো, এগুলো অলরেডি বলে নিলাম যে লীগের যে দাবি সেটাও এখানে মানা হয়, আর ভারতের যে কংগ্রেসের যে দাবি সেটারও কিছুটা মানা হয়। তো দুজনেরই কিছু কিছু মানা হয়। এবার আসছি আমরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতীয় স্বাধীনতা আইনে। প্রথম কথা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা 3 জুন পরিকল্পনা, এটা একটা প্ল্যান ছিল, এটা কিন্তু কোনো আইন নয়। এই যে প্ল্যানটা সেটাকে মানতে হবে, সেটাকে অফিসিয়ালি আইনে পরিণত করতে হবে, এবং সেটা কোথায় হবে, ইংল্যান্ডের পার্লামেন্টে হবে। সেই ঘটনায় হয় 5 জুলাই 1947-এ ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে এই স্বাধীনতা আইন পাস করা হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। কিভাবে হচ্ছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনাতে যেটা বলা হয় সেটাকেই অফিসিয়ালি আইনে পরিণত করার কাজ শুরু হয় 5 জুলাই 1947 থেকে। যাতে একদিন টাইম নেওয়া হয়েছিল, 4 জুলাই এটা হাউস অফ কমন্সে ওঠে, মানে নিম্নকক্ষে ওঠে, এবং 5 জুলাই এটা পাস হয়ে যায়। এবং আরো তাড়াতাড়ি 5 জুলাইয়ের পর 18 জুলাইতে এটা রাজার সম্মতি পেয়ে যায়। দেখো ইন্ডিয়াতে কি হয়, ভারতে কি হয়, লোকসভা রাজ্যসভাতে বিল পাস করার পর সেটা চলে যায় কার কাছে, রাষ্ট্রপতির হাতে, প্রেসিডেন্টের হাতে। প্রেসিডেন্ট সাইন করলেই সেটা আইনে পরিণত হয়। ইংল্যান্ডের নিয়মটা একটু আলাদা, সেখানে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডে পাস হওয়ার পরে সেটা চলে যায় হচ্ছে রাজার কাছে, কারণ সেখানে রাজা হচ্ছে সব থেকে উঁচুতে। তো রাজার হাতে চলে যায়, এবং রাজা পাস করলে মানে সেটাকে সাইন করলে সেটা হয়ে যায় আইন। তো এই সময় যিনি রাজা ছিলেন ইংল্যান্ডের, রাজা বা রানী যেই হোক না কেন, এখন যেমন রানী রয়েছেন, সেই সময় ছিল হচ্ছে রাজা। আচ্ছা, সেই সময় রাজা কে ছিলেন, রাজা ছিলেন হচ্ছে জর্জ, কিং জর্জ 6th, এনার নামটা ইম্পর্টেন্ট, জর্জ 6, তিনি সাইন করে দেন 18 জুলাই, এবং ফাইনালি এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে পরিণত হয়। যখন এটা প্রথমে পার্লামেন্টে উঠেছিল তার নাম ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল, পাস হয়ে বেরিয়ে আসছে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতীয় স্বাধীনতা আইন হিসেবে। এখানে বলা হয় যে 15ই আগস্ট 1947-এ যে দেশ ভাগ সেটা কার্যকর করা হবে এই দিন থেকে, বা এটা ভারত এবং পাকিস্তান দুটো আলাদা দেশে পরিণত হবে, স্বাধীন দেশে পরিণত হবে। তো ফাইনালি এই আইনের মাধ্যমে প্রথম যেটা মানা হয় যে ভারতে 15ই আগস্ট 1947 থেকে ব্রিটিশ শাসন সম্পূর্ণভাবে চলে যাচ্ছে, সম্পূর্ণ শেষ, কারণ এখানে আর ডমিনিয়ন বা এই সমস্ত কিছু বলা হয় না, ডাইরেক্ট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। সেকেন্ড যেটা বলা হয় যে সেটা তো হচ্ছে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা ডোমিনিয়ন, মানে দুটো আলাদা দেশ তৈরি করা হবে। এবং এখানে যে ডোমিনিয়ন শব্দটা লেখা রয়েছে সেটাতে গুলিয়ে ফেলবে না, ডোমিনিয়ন এখানে মানে এই নয় যে ব্রিটিশদের আন্ডারে রয়েছে, এখানে হচ্ছে ভারত পাকিস্তান এরা কি করছে, একটা কমনওয়েলথের মধ্যে থাকবে, কমনওয়েলথ অফ নেশনস তার মধ্যে থাকছে। তো সেই জন্য ডোমিনিয়ন। যাই হোক, দুটো এক কথায় মনে রাখতে পারো, দুটো স্বাধীন দেশ তৈরি হবে, এবং দুটো স্বাধীন দেশে একজন করে গভর্নর জেনারেলকে নিযুক্ত করা হবে। এই গভর্নর জেনারেলরা ততদিন অব্দি শাসন করবে যতদিন না সেই দুটো দেশে, ভারত এবং পাকিস্তানে, নতুন আইন তৈরি হয়ে যায়। নতুন আইন তৈরি হয়ে গেলে এই গভর্নর জেনারেল তারা চলে যাবে, সেই জায়গাতে নতুন যে শাসন ব্যবস্থা সেটা চালু হবে। আর এবারে গভর্নর জেনারেল কারা হচ্ছেন, গভর্নর জেনারেল হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, অন্যদিকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে যিনি থাকেন তিনি হচ্ছেন মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন বেশ কিছুদিন গভর্নর জেনারেল হিসেবে থাকেন। এবার এই গভর্নর জেনারেলদের নিযুক্ত করছে কে, ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট। কিন্তু এই স্বাধীন দুটো দেশের কথা অনুযায়ী, মানে এরম নয় যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে গভর্নর জেনারেল, তাদের কথা অনুযায়ী, তাদের অনুরোধে এখানে করা হবে। তো এইভাবে জিন্নাকে এবং মাউন্ট ব্যাটেনকে দুজনকে গভর্নর জেনারেল বানানো হয়। যাই হোক, এরপরে দেশ তো স্বাধীন হয়ে গেল, এবার শাসন কিভাবে হবে, এখনো সংবিধান তৈরি হয়নি। তো যে ইন্ট্রিম গভর্নমেন্ট ছিল, অন্তর্বর্তীকালীন সরকার,
তারাই এবার থেকে সম্পূর্ণভাবে শাসন করবে ভারতে। জওহরলাল নেহরু হয়ে যান প্রধানমন্ত্রী, সেইভাবে গণপরিষদের মধ্যে থেকে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল তাদেরকেই সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, এবং তারা শাসন, এখনো যেহেতু আইন তৈরি হয়নি, তারা শাসনটা কিসের মাধ্যমে করবে? যে ভারত শাসন আইন 1935 পাস হয়েছিল সেই অনুযায়ী তারা শাসন করবে, যতদিন না পর্যন্ত সংবিধান তৈরি করা হয়। সংবিধান তৈরি হলে এই সমস্ত কিছু চলে যাবে, সংবিধান অনুযায়ী শাসন হবে, এইটা এখানে বলা হয়। গভর্নর জেনারেলের ব্যাপারটা বুঝলে যে এদেরকে করা হয়। এবার এই গভর্নর জেনারেলরা কিন্তু মানে এদের হাতে পাওয়ার রয়েছে এরকম নয়, এরা জাস্ট উপরে বসে থাকবে, আর আলটিমেট পাওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হাতে বা যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের হাতে থাকবে, এরা জাস্ট উপরে বসে রয়েছে। ওকে, আর প্রথমেই আরেকটা কথা বলে এলাম যে মাউন্ট ব্যাটেন থাকার পর মানে চলে যাওয়ার পরে ভারতে যিনি গভর্নর জেনারেল হন, যতদিন না পর্যন্ত আইন টাইম তৈরি হচ্ছে ততদিন অব্দি ভারতের গভর্নর জেনারেল হিসেবে যিনি থাকছেন তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী। ঠিক আছে, ইনি হচ্ছেন ভারতের শেষ গোপালাচারী, ইনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল। অনেকগুলো কোশ্চেন হয় এখান থেকে, ভারতের শেষ গভর্নর জেনারেলকে বা একমাত্র ভারতীয় গভর্নর জেনারেলকে। আচ্ছা, একটা পয়েন্ট হয়তো তোমাদের হিট করছে, সেটা হচ্ছে আমি আর ভাইসরয় শব্দটা ইউজ করছি না, গভর্নর জেনারেল শব্দটা ইউজ করছি। ভাইসরয় টার্মটা কোথায় গেল? যখন ভারতকে স্বাধীনতা দেওয়া হয় তখন অব্দি যে পদটা ছিল ভারতের সব থেকে টপ পদ যেটা ছিল ভাইসরয় ছিল, শুধু কিন্তু ভাইসরয় সেটা ছিল না, আমি আগে আলোচনা করেছি যিনি ভাইসরয় তিনি গভর্নর জেনারেল। ঠিক আছে, এবার যখন ভারত স্বাধীন হয়ে যায় ভাইসরয় শব্দটাকে তুলে নেওয়া হয়, ভাইসরয় শব্দটা বন্ধ হয়ে যায়, জাস্ট শুধু গভর্নর জেনারেল থেকে যায়, সেই জন্য এখানে গভর্নর জেনারেল শব্দটা ইউজ করা হচ্ছে। এবং ফাইনালি এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এতক্ষণ অব্দি কি বলা হলো যে ভারত এবং পাকিস্তান বলে দুটো আলাদা দেশ তৈরি হবে 15ই আগস্ট। ঠিক আছে, কিন্তু কোন জায়গাটা পাকিস্তান হবে, কোন জায়গাটা ভারত হবে, কোন বাউন্ডারি কি হবে সেটা তো ঠিক করতে হবে, এখনো পর্যন্ত তো ঠিক করা হয়নি। সেই অনুযায়ী বলা হয় যে একটা পার্টিসান কমিশন বা পার্টিসান কাউন্সিল তৈরি করা হবে, যাদের কাজ হবে কি বাউন্ডারি তৈরি করা। এবার এই যে কমিটিটা তৈরি করা হবে বা যে কমিটিটা তৈরি করা হয়, এই ঘোষণা অনুযায়ী একটা কমিটি তৈরি করা হয়, সেটা যিনি প্রধান ছিলেন তার নাম হচ্ছে র্যাডক্লিফ। এনার নামটা তোমরা শুনেছো, র্যাডক্লিফ। এবার এই র্যাডক্লিফ কে ছিলেন? র্যাডক্লিফ একজন ব্যক্তির নাম ছিল যিনি ব্রিটেনের একজন জাজ ছিলেন, উকিল ছিলেন, তাকে এখানে নিযুক্ত করা হয় প্রধান হিসেবে। এবার র্যাডক্লিফকে তো পাঠানো হয় বটে এ করার জন্য, বিভাজন করার জন্য, কিন্তু র্যাডক্লিফের কোনো আইডিয়া ছিল না ভারত সম্পর্কে, কোনোদিন তিনি ভারতে আসেননি, ফার্স্ট টাইম তিনি ভারতে আসেন, এবং এসে মানে মেন উদ্দেশ্য ছিল এটাই যে র্যাডক্লিফ একজন নিউট্রাল ব্যক্তি হবে, তিনি না পাকিস্তানকে সাপোর্ট করবেন না ভারতকে সাপোর্ট করবেন, তিনি নিজের মতো করে এই ডেটাটা তৈরি করবে বা একটা পার্টিশন বা বিভাজন তৈরি করবে। তো র্যাডক্লিফ এসে কি করছে, এখানে আসছে, এসে পুরো রাজ্যগুলো দেখছে, মানে যে জায়গাটা ভাগ করতে হবে, প্রথমে হচ্ছে পাঞ্জাব, তারপর হচ্ছে বাংলা, এই দুটো জায়গাকে ভাগতে হবে। তো তিনি এসে দেখেন যে এই অঞ্চলগুলোতে কোন জায়গাগুলো হচ্ছে হিন্দুদের সংখ্যা বেশি, কোন জায়গাতে মুসলিমদের সংখ্যা বেশি, সেই অনুযায়ী তিনি ভাগ করেন। ওকে, সেম কাজ করেন হচ্ছে বাংলাতে তিনি দেখেন যে কোন জায়গাগুলোতে হিন্দুদের সংখ্যা বেশি, সেটাকে তিনি পশ্চিমবঙ্গ যেটা সেই জায়গায় রেখে দেন, কোন জায়গাতে মুসলিমদের সংখ্যা বেশি সেই জায়গাগুলোকে তিনি রেখে দেন কোথায়, এতে বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানে। তো এইভাবে এটা করা হয়। র্যাডক্লিফের নামটা এখানে ইম্পর্টেন্ট, এইখান থেকে র্যাডক্লিফ লাইন। অর্থাৎ বাংলাদেশ, আজকের যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বা ভারতের যে সীমানা সেটাও অ্যাকচুয়ালি র্যাডক্লিফেরই তৈরি করা, কিন্তু আমরা শুধু বলি পাকিস্তানের সঙ্গে, কিন্তু অ্যাকচুয়ালি র্যাডক্লিফ লাইন বাংলাদেশের সঙ্গেও পার্টিশন মানে পার্টিশনটাকেও বলা হয়। এবার প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই বিভাজনটা, সেটা ছিল খুবই একটা মানে আনপ্ল্যান্ড একটা ব্যাপার ছিল, কারণ স্বাধীনতা জাস্ট কয়েকদিন আগে এরকম ঘোষণা করা হয়, ম্যাপ তৈরি করা হয়, দিয়ে ভাগ করে দেওয়া হয়। প্রবলেমটা কি হচ্ছে, এদিকে মুসলিম মেজরিটি মানুষ থাকে, বেশিরভাগ সংখ্যা হচ্ছে মুসলিম, ঠিক আছে, কিন্তু হিন্দুরাও ছিল এখানে, এরকম নয় যে হিন্দুদের সংখ্যা এখানে কম ছিল, এখানেও তো কিছু হিন্দু ছিল, পূর্ব বাংলা যেটা আজকের বাংলাদেশ। তেমনি ভাবে বাংলাতে যদি আমরা আজকের পশ্চিমবঙ্গ দেখি, সেখানেও অনেক মুসলিম সেই সময় ছিল, তাদেরকে কি করা হবে, তাদের সম্পর্কে কিছুই বলা হয় না। তেমনি ভাবে পাঞ্জাবের ক্ষেত্রেও তাই হয়, এদিকে অনেক পাঞ্জাব শিখ ব্যক্তিরা থাকতেন, যে জায়গাটা আজকে এর মধ্যে পড়ে যাচ্ছে, পাকিস্তানের মধ্যে দেওয়া হয়েছে, সেখানে অনেক শিখ ব্যক্তিরা থাকতেন, আবার যে দিকটা ভারতের দিকে রয়েছে সেখানে অনেক মুসলিমরা থাকতেন। তো প্রবলেমটা এখানে হয় যে কোনো প্ল্যান ছিল না, কোনো কিছু ছিল না, হঠাৎ করে বলা হয় এরকম ভাগ করা হবে। মুসলিমদের বলা হয় তোমরা যদি চাও যে ওদিকে চলে যাবে চলে যাও, শিখদের বলা হয় যদি তোমরা চাও এদিকে চলে আসবে চলে আসো, যা খুশি করো, এরকম একটা ব্যাপার। তার ফলে কি হচ্ছে,
যখন এরকম ভাগ করা হয় ব্যাপক হিংসা হয়, প্রচুর হিংসা হয়, প্রচুর মানুষ এখানে মারা যায় দুটো জায়গাতে, বাংলার থেকেও বেশি পাঞ্জাবে প্রচন্ড এখানে হত্যাকাণ্ড চলে। এই সংখ্যাটা মারাত্মক ছিল, লাখ লাখ লোক এখানে জাস্ট এই একটা ঘটনাকে কেন্দ্র করে মারা যায়। মানে ব্রিটিশ সরকার যেটা ভেবেছিল আমরা কোনো দাগহীন ভাবে ভারত ছেড়ে চলে যাবো, সেটা অ্যাকচুয়ালি হয়নি। বড়সড় একটা দাগ সবার কপালে থেকে গেছে, সেটা মুসলিম লীগ হোক, সেটা কংগ্রেস হোক, বা সেটা হচ্ছে আমাদের ইংরেজরা হোক, প্রত্যেকের খাতায় একটা করে দাগ থেকে যাচ্ছে এই সময়, সেটা হচ্ছে এই পার্টিশন। লাখ লাখ লোক মারা যায়, তার থেকেও বেশি মানুষ হ্যারাস হয়, কারণ এখান থেকে প্রচুর মানুষ এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, প্রচুর মানুষ এদিক থেকে ছেড়ে এদিকে আসে। সমস্ত সম্পত্তি তাদের, হয়তো এখানে সমস্ত সম্পত্তি ছিল, জমি বাড়ি ছিল, সেই সমস্ত কিছু ছেড়ে তারা এদিক থেকে ওদিকে চলে আসে, এইরকম ভাবে দুদিকে চলে যায়। তো মানে একটা হিউজ হ্যারাসমেন্ট, হিউজ মানে একটা ব্যাপার এখানে ঘটে, প্রচুর হত্যা, প্রচুর জিনিস এখানে সমস্ত কিছু হয়, দিয়ে আলটিমেটলি এরকম রক্তের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের স্বাধীনতা যেটা, সেটা এরকম রক্তের ইতিহাসে লেখা রয়েছে। এবার লাস্ট একদম একটা শেষ ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে দুটো জায়গাতে যখন এরকম হিংসা হচ্ছে, প্রচুর রায়ট হচ্ছে, হিন্দু মুসলিম লড়াই চলছে, তখন এই জায়গাতে এইখানে অর্থাৎ পাঞ্জাবে তখন ব্রিটিশ ফোর্স, ব্রিটিশ সেনা, ঠিক আছে, ব্রিটিশ সেনা নিযুক্ত ছিল সেই এই হিংসার ঘটনা, হত্যা বন্ধ করার জন্য। এবং সেই সংখ্যাটাও কম ছিল না, প্রায় 55,000, প্রায়, এটা অফিসিয়াল ডেটা হচ্ছে 55,000 ব্রিটিশ সেনা এখানে নিযুক্ত ছিল। কিন্তু তা সত্ত্বেও তীব্র হিংসা এখানে হয়। অন্যদিকে বাংলাতে কোনো ব্রিটিশ সেনা ছিল না, মানে ছিল না বলতে একদম জিরো না, কিন্তু অল্প ছিল, কিন্তু সেই রকম ভাবে ছিল না। এর কারণ কি, বাংলাতে তুলনামূলকভাবে হিংসার সংখ্যা কম ছিল বা হিংসার ঘটনা কম ছিল, যতটা এইখানে হয়। প্রচন্ড হিংসা পাঞ্জাবে হয়। জাস্ট তোমরা একটু, এটা আমরা মানে অফ টপিকে যাচ্ছি, তাই জন্য এখানে খুব ডিটেলসে বলতে পারছি না, কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করতে পারো বা কোনো আর্টিকেল পড়তে পারো। এখানে প্রায় 10 লক্ষ মানুষ জাস্ট মারা যায়, 10 লাখ মানুষ আনঅফিসিয়ালি মারা যায় জাস্ট এই সমস্ত জায়গাতে, সমস্ত মিলিয়ে, তার মধ্যে অধিকাংশটাই পাঞ্জাবে। এবার এখানে 55,000 সেনা, তারা এই পুরো ভায়োলেন্স ব্যর্থ হয় বন্ধ করতে। অন্যদিকে এই সময় গান্ধী কি করছিলেন, মহাত্মা গান্ধী, যিনি ভায়োলেন্সের একদম বিরোধী ছিলেন, তিনি তখন ছিলেন হচ্ছে বাংলাতে তখন ছিলেন। এবং এইখানে হিংসার ঘটনা খুব কম হয়, শান্তিপূর্ণভাবে এই সমস্ত ট্রান্সফার হয়, এবং এই সমস্ত কিছু একজনের জন্য হয়েছিল, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। এবং এইটা দেখার পরে এতটাই প্রভাবিত হয়ে যান মাউন্ট ব্যাটেন, যিনি এই সময় ভারতের ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন। তিনি একটা চিঠি লেখেন মহাত্মা গান্ধীকে। ওকে, 26শে আগস্ট 1947 তিনি এই চিঠিটা লেখেন মহাত্মা গান্ধীকে। এবার তিনি কি চিঠিতে বলছেন, যে আমাদের এত বড় সেনাবাহিনী এরকম বড় একটা ভায়োলেন্স আটকাতে ব্যর্থ হয়। সেখানে মহাত্মা গান্ধী যখনই শুনতে পান যে বাংলাতে হচ্ছে, আন্দোলন হচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি কলকাতাতে চলে আসেন, এবং কলকাতাতে এসে তিনি দুই পক্ষের কাছে আবেদন করেন যে তোমরা হিংসা বন্ধ করো। সমস্ত দুই ধর্মের মানুষ এসে তাদের তরোয়াল, অস্ত্র যা ছিল সব মহাত্মা গান্ধীর পায়ের কাছে রেখে দেয়। ঠিক আছে, তো একজন মানুষ পুরো এই অঞ্চলের যে হিংসা সেটা বন্ধ করে দেন। হিংসা শুরু হয়েছিল, কিন্তু এরকম নয় যে এখানে একদমই হিংসা ছিল না। হিংসা শুরু হয়েছিল যখনই গান্ধীজি জানতে পারেন, তখন তিনি চলে আসেন এখানে কলকাতাতে, এবং এই পুরো ব্যাপারটা ঘটে। এইটা যখন এখানে এই চিঠিতে সেটাই লেখা হয়, যে যেটা আমরা করতে পারিনি সেটা একজন ব্যক্তি বসে, বৃদ্ধ ব্যক্তি, সেই সময় গান্ধীজির যথেষ্ট বয়স হয়েছে, বৃদ্ধ ব্যক্তি বসে সেটা করে দেখালেন। সেই জন্য এতটাই প্রভাবিত হয়ে যান। সেই একটা কমেন্ট তিনি এই চিঠিতে করেন, সেটা হচ্ছে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স। ঠিক আছে, বাউন্ডারি, খুব ফেমাস এটা একটা কোট, বাউন্ডারি ফোর্স। এটা মাউন্ট ব্যাটেন বলেছিলেন গান্ধীজিকে এই ঘটনার জন্য। একজন মানুষ, তিনি সম্পূর্ণ ঘটনাটাকে বন্ধ করে দিতে সক্ষম হন, তো এই জন্য তাকে বলা হয় ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স। তো এই ছিল আজকের পুরো টপিক। যদি তোমাদের ভালো লাগে শেষ ক্লাস, কেমন লাগলো পুরো সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা লাইক করো, শেয়ার করো, এবং যেরকম বললাম পুরো প্লেলিস্টে একটু শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। মিডিভাল হিস্ট্রির ক্লাসগুলো, মধ্যকালীন ভারতের ইতিহাসের ক্লাসগুলো অবশ্যই দেখতে শুরু করো। পরপর ক্লাস দেওয়া শুরু করছি। আর আধুনিক ভারতের ইতিহাসের উপর ছোট ছোট যে টপিকগুলো এখনো বাকি থেকে যাচ্ছে, সেইগুলো আমি এক্সট্রা হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এক্সট্রা বলে এই প্লেলিস্টের মধ্যেই রেখে দেবো, তৈরি করে নেবো। ওকে, তো চলো দেখা হচ্ছে মিডিভাল হিস্ট্রির ক্লাসে। এবং আনএকাডেমি যে লাইভ ক্লাস আমি নিতে চলেছি শনি, রবিবার এবং সোমবার, সেটাতে অবশ্যই অ্যাটেন্ড করো।
রুটিন খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো কি কি ক্লাস হবে। তো হিস্ট্রি, জিওগ্রাফি এবং জিকের ওপরে টোটাল 5টা ক্লাস থাকবে, সেগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করো। শনিবার এবং রবিবার সকাল 9টা এবং রাত্রি 9টা, আর সোমবার দিন সকাল 9টা, টোটাল 5টা ক্লাস হবে। তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া যদি তোমাদের কিছু বলার থাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো, ফেসবুকে যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে ফেসবুকে আমাকে ফলো করে নিতে পারো। এগেন, এই পুরো সিরিজে এত তোমরা সাপোর্ট করেছো, এত ভালোবাসা, এত কমেন্ট, এইগুলোর জন্য আমি সত্যিই থ্যাঙ্কফুল, এবং আশা করবো বাকি সমস্ত ক্লাস যেগুলো তৈরি করবো সেখানেও তোমরা এইভাবে সাপোর্ট করবে, এই চ্যানেলকে তোমরা সাপোর্ট করবে। ধন্যবাদ।